হ্যালো স্টুডেন্টস, বসিরহাট ফিজিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। 2026 সালে মাধ্যমিক পরীক্ষার আর বিশেষ দেরি নেই। সুতরাং আজকের আমাদের ক্লাস হবে মাধ্যমিক পরীক্ষার ভৌত বিজ্ঞানের যে 21টি শর্ট প্রশ্ন থাকে, 1 নম্বরের প্রশ্ন, সেই প্রশ্ন উত্তর নিয়েই আমাদের আলোচনা। সুতরাং ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করো। চলো শুরু করা যাক। আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো পাওয়ার অ্যালকোহল কি? পাওয়ার অ্যালকোহল হলো যে 20% থেকে 50% ইথানল যুক্ত পেট্রোলকে পাওয়ার অ্যালকোহল বলে। অর্থাৎ পেট্রোলের সঙ্গে যদি 20% থেকে 50% ইথানল অর্থাৎ ইথাইল অ্যালকোহল মেশানো হয়, তবে সেই ইথাইল অ্যালকোহল মিশ্রিত পেট্রোলকে সাধারণত পাওয়ার অ্যালকোহল বলে। নেক্সট আমাদের পরের প্রশ্ন হলো সৌর প্যানেলে সাধারণত কি ধরনের পদার্থ থাকে? তা সৌর প্যানেল বলতে আমরা বুঝি হচ্ছে সোলার সেল, যেগুলো থেকে সূর্যের আলোর মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। তা সেই সোলার সেলে সাধারণত আমরা বিভিন্ন ধরনের অর্ধপরিবাহী ব্যবহার করে থাকি। তা সোলার সেলে যে অর্ধপরিবাহীগুলো ব্যবহৃত হয় সেগুলি হলো সৌর প্যানেলে সিলিকন, গ্যালিয়াম, জার্মেনিয়াম মিশ্রিত অর্ধপরিবাহী ব্যবহৃত হয় বা অর্ধপরিবাহী দিয়ে তৈরি হয়। তাহলে সৌর প্যানেল সাধারণত সিলিকন, গ্যালিয়াম, জার্মেনিয়াম ইত্যাদি অর্ধপরিবাহী দিয়ে তৈরি। নেক্সট আমাদের পরের প্রশ্ন হলো মুক্ত পদ কি? মুক্ত পদ গ্যাসের অণুগুলো আমরা স্বাভাবিকভাবে দেখলে আপাত দৃষ্টিতে মনে হয় যেন স্থির, কিন্তু কোনো গ্যাসের অণু কখনোই স্থির নয়, এরা সতত গতিশীল। গতিশীল অবস্থায় এরা কখনো নিজের সঙ্গে ধাক্কা খাচ্ছে, আবার কখনো এরা পাত্রের দেওয়ালের সঙ্গেও ধাক্কা খাচ্ছে। তাই একটি গ্যাসের অণু পরপর দুটি সংঘর্ষের মধ্যে যে রৈখিক দূরত্ব অতিক্রম করে তাকেই সাধারণত আমরা মুক্ত পথ বলে থাকি। তাই এখানে যে উত্তরটা দেওয়া আছে, কোনো গ্যাসীয় অণু দুটি সংঘর্ষের মাঝে যে সরল রৈখিক দূরত্ব অতিক্রম করে তাকে মুক্ত পথ বলে। নেক্সট পরের প্রশ্ন নিয়ে আমাদের কথা 4 নম্বর প্রশ্ন, যে চাপ যদি স্থির রেখে দেওয়া হয় তাহলে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়? স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়? তাই এখানে যে উত্তরটা দেওয়া আছে সেটা হলো -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হবে, অর্থাৎ সেই গ্যাসটি আর গ্যাস থাকবে না, গ্যাসটি তরলে পরিণত হবে, সুতরাং তার গ্যাসীয় অবস্থা থাকবে না। তাই আমরা বলি যে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হলো এমনই উষ্ণতা যে উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে। এই উষ্ণতাকে আবার অপর ভাষায় পরম শূন্য উষ্ণতাও আমরা বলে থাকি। নেক্সট আমরা পরের প্রশ্ন আসছি। 5 নম্বর প্রশ্ন আছে, শক্তির অপর রূপটি কি? তাহলে শক্তির অপর রূপটি কি? বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের সূত্র অনুযায়ী আমরা জানি যে
শক্তিকে ভরে রূপান্তর করা যায় অথবা ভরকে শক্তিতে রূপান্তর করা যায়। সুতরাং এখানে শক্তির অপর রূপটি হবে ভর। তাহলে শক্তির অপর রূপটি হলো ভর। এর পরের প্রশ্ন, কি ধরনের রাসায়নিক বিক্রিয়ায় তাপের উদ্ভব হয়? অর্থাৎ এক বা একাধিক পদার্থ যদি পরস্পরের সাথে রাসায়নিক বিক্রিয়া করে, ওই রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হবে। এই ধরনের রাসায়নিক বিক্রিয়াকে কি বলা হয়? সাধারণত এই ধরনের রাসায়নিক বিক্রিয়াকে বলা হয় তাপমোচী রাসায়নিক বিক্রিয়া। তাহলে উত্তরটি হলো তাপমোচী রাসায়নিক বিক্রিয়া। এর পরের প্রশ্ন হলো, এমন একটি পদার্থের নাম লেখো যার তড়িৎ পরিবাহিতা অত্যন্ত কম হলেও তাপ পরিবাহিতা অত্যন্ত বেশি। তাহলে আমাদের মনে রাখতে হবে যে সকল ধাতু আছে তার ভিতরে রূপা অর্থাৎ সিলভার সব থেকে বেশি তাপ পরিবহন করে। কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে একথাও মনে রাখতে হবে, অধাতু হিসাবে হিরে রূপোর থেকেও বেশি তাপ পরিবহন করতে পারে। সুতরাং এখানে যে উত্তরটি হবে সেটা হলো হিরে। হিরে তড়িৎ পরিবাহিত অত্যন্ত কম হলেও তাপ পরিবাহিত অত্যন্ত বেশি। এমনকি সিলভারের থেকেও হিরে বেশি তাপ পরিবহন করতে পারে। এর পরের প্রশ্ন হলো, কোন ধরনের লেন্স দ্বারা সদ্বিম্ব ও অসদ্বিম্ব উভয়ই গঠন করা যায়? তাহলে সদ্বিম্ব, সদ্বিম্ব কি? সাধারণত যে প্রতিবিম্বকে পর্দায় ধরা যায় বা পর্দায় ফেলা যায় তাকে আমরা সদ্বিম্ব বলি। আর অসদ্বিম্ব কাকে বলি? সাধারণত যে প্রতিবিম্বকে পর্দায় ধরা যায় না তাকে আমরা অসৎ বলি। তাহলে উত্তল লেন্স দ্বারা সৎ প্রতিবিম্ব এবং অসৎ প্রতিবিম্ব উভয় প্রতিবিম্ব গঠন করা সম্ভব। সুতরাং এখানে উত্তরটি হবে হচ্ছে উত্তল লেন্স দ্বারা। নেক্সট আমরা পরের প্রশ্নে ফিরে আসছি। আমাদের পরের প্রশ্ন হলো 9 দাগ, আলো কি ধরনের তরঙ্গ? এখন আমরা জানি তরঙ্গকে মূলত দুই ভাগে ভাগ করা হয়, এক হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ আর এক হলো তির্যক তরঙ্গ। তা যে সমস্ত তরঙ্গ কেবলমাত্র স্থিতিস্থাপকের মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে, শূন্য মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে না, তাদেরকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। এবং যে সমস্ত তরঙ্গ কোনো মাধ্যম ছাড়াই শূন্য মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে তাকে আমরা তির্যক তরঙ্গ বলি। অপরদিকে আলোক তরঙ্গ একদিকে তির্যক তরঙ্গ, অপরদিকে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রে মিলিত হয়ে এই তরঙ্গ সৃষ্টি করে, যার জন্য একে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলে। সুতরাং আলোক তরঙ্গ হলো তির্যক তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে আলো কি ধরনের তরঙ্গ? আলো হলো তির্যক তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এর পরের প্রশ্ন, কোন ঘটনার জন্য দিনের বেলায় আকাশ নীল দেখায়? তাহলে আলোর কোন ঘটনার জন্য দিনের বেলায় আকাশ নীল দেখায়? সাধারণত আকাশকে নীল দেখার জন্য যে ঘটনা দায়ী সেটা হলো আলোর বিক্ষেপণ। বায়ুমণ্ডলের বিভিন্ন ধূলিকণা এবং অন্য অন্য কণা দ্বারা
সূর্যের আলো বিক্ষিপ্ত হয়। এর মধ্যে নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য তুলনামূলক অনেক কম এবং চারিদিকে ছড়িয়ে পড়ার প্রবণতা নীল আলোর সব থেকে বেশি, যার জন্য নীল আলো বিক্ষেপণটা বেশি হয়, যার জন্য আকাশকে দিনের বেলায় নীল দেখায়। তাই এখানে উত্তর আছে বায়ুমণ্ডলে সূর্যের আলোর বিক্ষেপণের জন্য। তাহলে সূর্যের আলোর বিক্ষেপণের জন্য আকাশকে নীল দেখায়। নেক্সট, এর পরের প্রশ্ন কি? ফিউজ তার মূল বর্তনীর সঙ্গে কোন সমবায়ে যুক্ত থাকে? তাহলে সাধারণত ফিউজ তার আমরা ব্যবহার করি আমাদের বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতির সেফটি বা সুরক্ষা প্রদানের জন্য। হঠাৎ যদি কোনো কারণে প্রবাহ মাত্রা বেড়ে যায় তাহলে ফিউজ তার গলে গিয়ে বাইরের বর্তনীর সঙ্গে আমাদের ঘরের বর্তনী ছিন্ন করে দেয়, যার জন্য বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়। তাহলে ফিউজ তারকে সাধারণত শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। তাহলে ফিউজ তারকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। নেক্সট, পরের প্রশ্ন হলো 3-পিন প্লাগের ওপরে বড় ছিদ্রের সঙ্গে কোন তার যুক্ত থাকে? তাহলে 3-পিন প্লাগে 3টে ছিদ্র থাকে, একদিকে লাইভ, একদিকে নিউট্রাল, আর উপরেরটা হলো আর্থ, যেটা ভূপৃষ্ঠের সঙ্গে কানেক্টেড থাকে। আর 3-পিন প্লাগের ওপরের বড় ছিদ্রের সঙ্গে আর্থ তার যুক্ত থাকে। নেক্সট, পরের প্রশ্ন হলো পারমাণবিক চুল্লিতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? সাধারণত নিউক্লিয়ার রিঅ্যাক্টর বা পারমাণবিক চুল্লিতে নিউক্লিয় বিভাজনের মাধ্যমে প্রচুর পরিমাণে তাপ শক্তি উৎপন্ন করা হয়। এই তাপ শক্তিকে ব্যবহার করে আমরা তড়িৎ শক্তি তৈরি করি। সুতরাং এখানে উত্তরটি হবে তাপ শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে পারমাণবিক চুল্লিতে তাপ শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত। এর পরের প্রশ্ন হলো আধুনিক বা দীর্ঘ পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলগুলো কোন শ্রেণীতে অবস্থিত? তাহলে হ্যালোজেন মৌল আমরা কাদেরকে বলব? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এগুলো সাধারণত হ্যালোজেন মৌল এবং আধুনিক বা দীর্ঘ পর্যায় সারণীতে এই মৌলগুলো 17 নং শ্রেণীতে অবস্থিত। তাহলে আধুনিক বা দীর্ঘ পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলগুলো 17 নং শ্রেণীতে অবস্থিত। নেক্সট, পরের প্রশ্ন হলো একটি সমযোজী যৌগের নাম লেখো যেটি জলীয় দ্রবণে আয়নীয় যৌগের মতো আচরণ করে। অর্থাৎ যৌগটি সমযোজী, কিন্তু সেই যৌগকে যদি জলে আমরা মেশাই তাহলে আয়নীয় যৌগের মতো আচরণ করবে। অর্থাৎ আয়নীয় যৌগকে যদি জলে মেশানো হয় তাহলে যেমন ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন হয়, ঠিক এক্ষেত্রে সেই সমযোজী যৌগটিকে যদি আমরা জলে মেশাই তাহলে যৌগটি বিভাজিত হয়ে অ্যানায়ন এবং ক্যাটায়ন দেবে।
তা সেই সমযোজী যৌগটি হলো হাইড্রোজেন ক্লোরাইড। হাইড্রোজেন ক্লোরাইড HCl। HCl একটি সমযোজী যৌগ, কিন্তু HCl কে যদি জলে মেশানো হয় তাহলে HCl আয়নে বিভাজিত হবে, অর্থাৎ আয়নীয় যৌগের মতো আচরণ করবে। নেক্সট আমাদের পরের প্রশ্ন হলো তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বারে জারণ এবং কোন তড়িৎদ্বারে বিজারণ ঘটে? তাহলে তড়িৎ বিশ্লেষণের সময় একটা ব্যাটারির দুটো প্রান্তের সঙ্গে তড়িৎদ্বার দুটো কানেক্টেড থাকে। পজিটিভ প্রান্তে থাকে অ্যানোড এবং নেগেটিভ প্রান্তে থাকে ক্যাথোড। তা সাধারণত অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে এবং ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে। এর পরের প্রশ্ন, ধূমায়মান সালফিউরিক অ্যাসিড এর সংকেত লেখো। সাধারণত ধূমায়মান সালফিউরিক অ্যাসিডকে আমরা ওলিয়াম বলি। এই ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের সংকেত হলো H2S2O7। তাহলে ধূমায়মান সালফিউরিক অ্যাসিডকে ওলিয়াম বলা হয় এবং তার সংকেত হলো H2S2O7। পরের প্রশ্ন হলো জার্মান সিলভারে কত শতাংশ সিলভার থাকে? প্রথম কথা, জার্মান সিলভার, তাহলে এর সঙ্গে সিলভার কথাটা সম্পৃক্ত আছে, সুতরাং আমরা ভাবতে পারি যে হয়তো জার্মান সিলভারে কিছুটা সিলভারও থাকতে পারে। কিন্তু আমাদের মনে রাখতে হবে এটি নামেই সিলভার। এই জার্মান সিলভারে কোনো প্রকার সিলভার বা রূপো থাকে না। সুতরাং জার্মান সিলভারে কত শতাংশ সিলভার থাকে? 0% বা 0%। জার্মান সিলভারে সিলভারের পরিমাণ হলো 0%। নেক্সট আমাদের পরের প্রশ্ন হলো মরিচার রাসায়নিক নাম কি? মরিচার রাসায়নিক নাম হলো শোধক ফেরিক অক্সাইড। মরিচার রাসায়নিক নাম হলো শোধক ফেরিক অক্সাইড। নেক্সট আমাদের পরের প্রশ্ন হলো অ্যালকাইন এর সাধারণ সংকেত লেখো। তাহলে অ্যালকাইন মানে যেখানে দুটো কার্বন পরমাণুর মধ্যে অবশ্যই ত্রিবন্ধন থাকবে। সুতরাং অ্যালকাইনের সাধারণ সংকেত হলো CnH2n-2, যেখানে n এর মান 2 থেকে শুরু হয়, কারণ অ্যালকাইন বা অ্যালকিন এক কার্বন বিশিষ্ট হতে পারে না, ন্যূনতম 2 কার্বন বিশিষ্ট হতে পারে, যার জন্য n এর মান 2 থেকে শুরু হয়। নেক্সট আমাদের পরের প্রশ্ন হলো সরলতম কিটোনের ইউপ্যাক নাম লেখো। তাহলে সরলতম কিটোন মূলত 3 কার্বন পরমাণু থেকে শুরু হয় এবং সরলতম কিটোন বলতে আমরা অ্যাসিটোনকে বুঝি। এই অ্যাসিটোনের ইউপ্যাক নাম হলো প্রোপানল। তাহলে সরলতম কিটোন হলো অ্যাসিটোন, যার ইউপ্যাক নাম প্রোপানল। একে কখনো কখনো আবার 2-প্রোপাননও বলে। আজ এই পর্যন্ত। 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় যে এসএকিউ অর্থাৎ 1 নম্বরের শর্ট প্রশ্ন থাকবে, মোটামুটি তার সাজেশন আমি দিয়ে দিলাম। আশা করা যায় এখান থেকে অনেক প্রশ্নই
তোমরা কমন পাবে। পরবর্তী ভিডিওতে আমরা 2 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো। বাই।